আদালত অবমাননা হামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড, আশুলিয়ায় 6 মরণোত্তর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগপত্র। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। লালমনিরহাটের পথে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার সাধারণ মানুষের ভালোবাসা আপ্লুত নেতারা মুক্তির সনদ তৈরির আশাবাদ। চট্টগ্রাম বন্দর পরিচালনা শৃঙ্খলা আনতে 6 মাসের জন্য দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী, জানালেন উপদেষ্টা, যাবে না কারো চাকরি। নোয়াখালীতেও করোনায় মৃত্যুর হানা, মারা গেলেন বৃদ্ধ। সিলেটে করোনায় আরও 1 মৃত্যু, চট্টগ্রামে নতুন করে শনাক্ত 5 জনের। এবং কুষ্টিয়ার পদ্মায় তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ফসলের জমি। বগুড়ায় বাঙালি নদীর ভাঙনে হুমকির মুখে 5 গ্রাম। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। আদালত অবমাননা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাস কারাদণ্ড দেওয়া হয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন বক্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার মামলায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল সহ 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আশুলিয়ার ব্যাপারে যেটা হচ্ছে, যেহেতু অন্য একটা ট্রাইব্যুনালে হয়েছে, তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। জুলাইয়ের 3য় সপ্তাহের মধ্যে জুলাই সনদ চূড়ান্তে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য সম্ভব বলে আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপে 8ম দিনে আলোচনার শুরুতে এ প্রত্যাশা জানান তিনি। এদিন জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় বৈঠকে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন ইস্যুতে কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। জুলাই অভ্যুত্থানের দায় প্রতিটি রাজনৈতিক দল অনুভব করে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য থেমে গেলে আসবে না, সংস্কারের মধ্য দিয়ে তা এগিয়ে নিতে হবে। আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি, মানুষ এটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণ অভ্যুত্থানের যে উত্তঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা 3য় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারব। বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তারা জাতীয় ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিদের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। বলেন, বিএনপিকে যারা আওয়ামী লীগের সঙ্গে তুলনা করছে তারা জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে তারা সংশোধিত হবে। আর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে এখন বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।
বাংলাদেশে বিএনপিকে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য পিয়ার সংখ্যানুপাত নির্বাচন না হওয়া। এ সময় তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। বহু রক্তের বিনিময়ে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। কেউ কেউ শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, গণতন্ত্রে উত্তরণ করতে হলে দেশে নির্বাচনের বিকল্প নেই। কেউ কোনো মহল, কোনো দল, কোনো শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। স্বৈরতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসবে, আর গণতন্ত্রে উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে, তো একটা দলই তো আসবে। এনসিপির জুলাই পদযাত্রার সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রার শুরুতে একথা বলেন তিনি। আর দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় দলগুলোর নেতারা। কুড়িগ্রাম থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর শহরের চারতলা মোড় থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা রওনা করেছে। তো কিছুক্ষণ আগে যাত্রাপথে বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। আম কাঁঠালের আপ্যায়ন সহ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয় নেতারা। এ সময় নেতারা বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এসি রুমের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও করেন তারা। পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। কর্মসংস্থান বলেন, শিল্পায়ন বলেন, যে কোনো দিক থেকে রংপুর কিন্তু পিছিয়ে পড়ে। কালচারাল গ্যাঞ্জাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি, তারপরে হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের, এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায়। জুলাই পদযাত্রা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে, কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনো তৈরি হওয়ার মধ্যে আছে। যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশিরভাগ সাধারণ মানুষ, তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে, তাদের সমস্যাগুলোর কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পাশাপাশি লালমনিরহাটেও পথসভা সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন এনসিপি নেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি করছে এনসিপি। কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের পথে রয়েছে এনসিপি নেতাকর্মীদের বহর। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, আপনি আমাদের জানাবেন দেশ গড়তে জুলাই পদযাত্রা ঘিরে কি বলছেন নেতাকর্মী ও স্থানীয়রা, সেই সাথে পদযাত্রাটি এখন কোথায় রয়েছে? হ্যাঁ, আসলে লালমনিরহাটে কিন্তু এনসিপির যে পদযাত্রা আসবে সেটি কিন্তু আসার যে সকল প্রস্তুতি সেটি লালমনিরহাটের শহরের বিভিন্ন প্রান্ত করে আমরা দেখতে পেরেছি। এবং আরেকটি বিষয়টি হচ্ছে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে এই লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে কিন্তু এই এনসিপির পথসভাটি আসবে। কিছুক্ষণ আগে আমরা খবরে দেখেছি এনসিপি নেতাকর্মীদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে কুড়িগ্রাম জেলা শহর থেকে কুড়িগ্রাম এর ফুলবাড়ি উপজেলার উদ্দেশ্যে এনসিপির পদযাত্রা রওনা করেছে এবং লালমনিরহাটেও কিন্তু এই এনসিপির পদযাত্রাকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এবং আমরা লালমনিরহাটের যে জেলার এনসিপির নেতার দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এনসিপি নেতারা গাড়ি বহর এসে কিন্তু লালমনিরহাট জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউটে এসে একটু বিশ্রাম করবেন এবং তারপরেই লালমনিরহাটের জেলার পৌরসভা এলাকার বিভিন্ন
বিভিন্ন মোড়ে মোড়ে তারা ঘুরে জনগণের সাথে কিন্তু তারা মত বিনিময় করবেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি কুড়িগ্রামে কিন্তু তারা এনসিপির পক্ষ থেকে যে বার্তা দিচ্ছে, তারা কিন্তু আগামী নির্বাচনে কিন্তু তাদের পক্ষে সমর্থন চাইছে। আর কি বিষয় হচ্ছে, এনসিপির এই পদযাত্রায় কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ হাসান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের সংগঠক সহ এনসিপির নেতাদের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই এনসিপির পদযাত্রায় আসলে অংশগ্রহণ করবেন। সব মিলে যদি বলতে চাই, এনসিপির এই পদযাত্রাকে ঘিরে লালমনিরহাটের এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রস্তুতি সম্পূর্ণ করেছে। লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউটে এসে শুরুতেই তারা নামলেও লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা মানুষের সাথে মত বিনিময় করবেন এবং সর্বশেষ লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমল চত্বরে এসে তারা পথসভা করবেন এবং এই পথসভায় তারা আগামী নির্বাচনে এনসিপির অবস্থানকে জানান দেওয়া এবং জনগণের সমর্থন নিয়ে তারা আগামীতে কিভাবে সংসদে যাবেন সেই ধরনের বার্তা কিন্তু কুড়িগ্রামে যেমনটি দিয়েছেন, এটি কিন্তু লালমনিরহাটে দেওয়ার কথা রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে এনসিপি পদযাত্রার আগমনের পূর্ব মুহূর্তে সর্বশেষ খবর। স্নেহা। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনসিপির পদযাত্রা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জুলাই অভ্যুত্থানের নিহতদের পরিবারে এখনো চলছে মাতম। শেষবার প্রিয়জনের কোনো স্মৃতি ছুঁয়ে দেখার আকুতি নিয়ে বেঁচে আছেন গণকবরে দাফন হওয়া অনেকের পরিবারের সদস্যরা। এমনই এক শহীদ উত্তরার প্রাইভেট কার চালক মোহাম্মদ আসাদুল্লাহ। 19 জুলাই উত্তরার সিক্রেট হাসপাতালের সামনে স্থানীয় সংসদ সদস্যের লোকেরা গুলি করলে লুটিয়ে পড়েন সেখানে। বেওয়ারিশ হিসেবে দাফনের প্রায় 1 মাস পর শনাক্ত করে তার পরিবার। 1 বছরও দৃশ্যমান বিচার না হওয়ায় ক্ষোভ জানান পরিবারের সদস্যরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। 8 বছরের আলভি হাসান যেন বাবার সুখে পাথর। মনে হয় না আবার কথা। দীর্ঘ চেষ্টায় অস্ফুট স্বরে দুটি কথাই বের হলো, বিচারের দাবি। যারা আমার বাবাকে মেরে ফেলছে তাদের বিচার চাই। একই অবস্থা জুলাই অভ্যুত্থানের শহীদ আসাদুল্লাহর মা 70 আয়েশা খাতুনের। গেল বছর 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে মাকে জড়িয়ে বিদায় নিয়েছিলেন পেশায় গাড়ি চালক আসাদুল্লাহ। তবে সন্তানের মৃতদেহটিও শেষবার ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপের কান্নায় শুকিয়ে গেছে চোখ। আমার পোলায় যখন গুলি খাইছিল তখন একটা দারোয়ানে দেখছিল, দেখে পরে ওই ভিডিও করে রাখছি। পরে আমার পোলা একটা বোন পাতাইছিল, আমার মায়ের নাই। বোন পাতাইছে আবার ওই 7 নম্বর সেক্টর 2 নম্বর উড়ে গেছে, কে লাগে জানি। ওর সাইকেলটা দেখছে বাসায়, দেখলা পরে কইছে জিজ্ঞাসা যে ভাই সাইকেলটাকে, কই সাইকেলটা একটা লোক এনে গুলি খাইছিল, গুলি খাইয়ে এনে পড়ছিল ওর সাইকেল। হাস্যোজ্জ্বল আসাদুল্লাহ এখন পুরো পরিবারের কাছে শুধুই ছবি। 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল, এরপর 22 জুলাই পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকলেও কোনো খোঁজ পায়নি পরিবার। পোস্টমর্টেম শেষে 24 জুলাই দাফন হয় বেওয়ারিশ হিসেবে। 24 তারিখে দাফন দিছে, পরে যায় কইছে, পরে কবরস্থানে নিয়ে গেছে। মনে হয় 1 লগে 8টা কবর হয়েছে। তারা কইতাছে যে 1 লগে 8টা কবর, এনে আমরা তো মুখ খুলে দিই না, তনে কাফন করে দিছে। আমরা জানাজা পড়ায় দাফন করছি। কলে 8টা তনে যে কোনো একজন আমার ছেলে। শেরপুরের আসাদুল্লাহ থাকতেন রাজধানী উত্তরার দলিপাড়া এলাকায়। ছোট ভাই রমজান আলী জানান, দীর্ঘ সময় ছোটাছুটির পরও সন্ধান পাননি বড় ভাইয়ের। বলছিলেন সেই দুঃসহ স্মৃতির কথা। লোকজন জিজ্ঞেস করছি, উনি বলছে ভাই এই লোকটা 3 দিন বেঁচে ছিল। পরে বললাম যে কোনো ট্রিটমেন্ট করার নাই কেন? পরে বললো যে গার্জেন পানি আমরা ট্রিটমেন্ট করি নাই। 3 দিন পর্যন্ত ওই ঘাট দিয়ে যে এখানে যে গুলিটা খাইছে ওখান থেকে রক্ত 3 দিন পর্যন্ত পড়ছে। তাই আমার মনে হয় যে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতো তাহলে হয়তো বা বেঁচে থাকতো আর কি। জুলাই পতন করেছে 16 বছরের স্বৈরাচারকে, তবে রমজানরা এখনো খুঁজে ফেরে ভাইয়ের কবর। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার পতনের 1 দফা। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল জুলাই আন্দোলন, গত 1 বছরও তা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনরা। তারা বলছেন এখনও দূর হয়নি বৈষম্য। হতাহতদের পরিবারের দাবি, জুলাই চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি ও হামলায় জড়িত সবার বিচার দ্রুত নিশ্চিতের। দেওয়ানি ওমরের রিপোর্ট।
জুলাই বিপ্লবের 1 বছর পূর্তির দিনে এই আর্তনাদ সাভারের শহীদ আলিফ আহমেদ সিয়ামের মায়ের। প্রিয় সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা তানিয়া আক্তার। সাভার ডেইরি ফার্ম স্কুলে 10ম শ্রেণীর ছাত্র ছিল আলিফ। ইচ্ছা ছিল পাইলট হওয়ার, যা এখন শুধুই স্মৃতি। আলিফ শহীদ হয়েছেন, কিন্তু তার ব্যবহৃত জিনিসগুলো পরম যত্নে রেখে দিয়েছেন পরিবারের সদস্যরা। 36 জুলাই সবশেষ যে পোশাক পরে বেরিয়েছিলেন আলিফ, সেগুলো জড়িয়ে ধরে স্মৃতিচারণ করছেন মা। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল জুলাই আন্দোলন, 1 বছর হয়ে গেলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ শহীদ আলিফের মা তানিয়া আক্তারের। ছেলে বড় হয়ে তার স্বপ্নটা হচ্ছিল যে সে পাইলট হবে। তো পাইলট হয়ে সে বিভিন্ন দেশে অ্যাডভেঞ্চার করবে। তার স্বপ্ন ছিল যে তার মাকে নিয়ে সে হজে যাবে। বাংলাদেশের সকল ছেলেরা যে তাদের জীবনটা এভাবে উৎসর্গ করলো দেশের জন্য, তো আসলে সেইখান থেকে বলা যায় যে আসলে সেইভাবে করে কিন্তু এখনো সেটা প্রতিফলিত হয়নি, হতে পারেনি। কারণ যতটা হওয়ার কথা ছিল, কোথায় সেই বৈষম্য তো এখনো রয়ে গেছে। জুলাইয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো ব্যক্তিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ আলিফের মা তানিয়া আক্তার। এখনো কি একটা লোককে ধরে দেখাইতে পারেনি? তাদের কাছে কি আদৌ কোনো প্রমাণ নেই? আবু সাইদ যখন মারা গেল তখন তো অজস্র প্রমাণ তাদের কাছে আছে। স্পটে যখন গুলি করতেছিল তাদেরকে কি ধরে দেখিয়েছে যে না আমরা একটাকে ধরে দেখিয়েছি, তার বিচার কার্য শুরু করেছি? অতি দ্রুত তাদের জন্য বিচারের আওতায়নের সর্বোচ্চ শাস্তি দাবি করব আমি মা হিসাবে। বড় ভাইকে হারিয়ে মায়ের মতো পাগল প্রায় ছোট বোন ইস্তাত জাহান লামহাও। সরকারের কাছে তারও একটাই চাওয়া, ভাই হত্যার বিচার। জানি আমার ভাইকে আমি দেখতে না পেলে আমার ভাই সবসময় আমার সাথে আছে, সে আমাকে এখনো ভালোবাসে। আমি তাকে দেখতে পাই না ঠিকই, কিন্তু সে সবসময় আমার আশেপাশে থাকে, আমি সেটা অনুভব করতে পারি। আমি যখন টেবিলে পড়তে বসতাম তখন আমার ভাইয়া আমার সঙ্গে পড়তে বসতো। আমি কিছু না বুঝলে আমার ভাইয়া আমাকে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমার ভাইয়ের সঙ্গে আমার মজা, খুনসুটি সবকিছুই আমি এখন আমার মনে পড়ে, আমার জীবনের স্মৃতি হয়ে রয়ে গেছে। শহীদ আলিফের পরিবারের এখন একটাই দাবি, মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তারা। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। দর্শক, পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সরাসরি চলে আছে সেখানে। তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে তাদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যে থাকে তাকে স্যাক্রিফাইস করতে হয়, তাকে অনেক কিছু মেনে নিতে হয়, তাকে অনেক কিছু ছাড় দিতে হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আপনারা সবাই বললেন, একমত প্রকাশ করলেন, এটি আমাদের কথা না, এটি এখন সব ধরনের মানুষের কথা। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। সহকর্মীবৃন্দ, বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড়। আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য, সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন, আপনি যুব দলের নেতাকর্মী হন, আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন, আপনি ছাত্র দলের নেতাকর্মী হন, আপনি মহিলা দলের নেতাকর্মী হন, আপনি কৃষক দলের নেতাকর্মী হন, আপনি তাঁতি দলের নেতাকর্মী হন, অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন, আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী। এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক, একজন মানুষ হিসাবেই হোক, একজন বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত 15 বছর এবং তারও আগে বিভিন্ন সময় যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশ মানুষের গণতন্ত্রের অধিকার, তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে। বিএনপি রাজপথে নেমে এসেছে, নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু সহকর্মীরা যে গণতন্ত্রের প্রত্যাশিত গণতন্ত্রে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি, সেই গণতন্ত্রের দাবি আদায় করার জন্য, গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য,
গত 15 বছরে আমাদের 700-রও বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের বহু নেতাকর্মী তাদের বহুজনকে হারিয়েছে, বহু অত্যাচারিত নির্যাতিত হয়েছে। আজকে আপনারা এখানে 1511 জন যেই কাউন্সিলর আছেন, এর বাইরেও বহু নেতাকর্মী ডেলিগেট আছেন। আমার তো মনে হয় এখানে বোধহয় এমন কোনো মানুষ উপস্থিত নেই যার নামে না হলেও মিনিমাম একটা মিথ্যে মামলা নেই। এখানে নিশ্চয়ই প্রায় প্রত্যেকটি মানুষের নামে মিথ্যে মামলা আছে। এই যে পতিত পলাতক যে স্বৈরাচার, তার আমলে এই মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, এই যে এত ত্যাগ, এত তিতিক্ষার পরে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছি, এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, তথা আপনাকে এগিয়ে আসতে হবে। আজকে বিএনপি যদি এগিয়ে আসে, বিএনপি যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রকম উদ্যোগ গ্রহণ করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সবচেয়ে বড় একটি গৌরবের বিষয় আছে। কি সেটি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পান দেশের মানুষের কাছ থেকে, তার আগে এই দেশের রাজনীতিতে ছিল বাকশাল। দর্শক, পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ ছিলাম সেখানে। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সরকার 6 মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বলেন, টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ করবে। আপাতত 6 মাসের জন্য নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে। উপদেষ্টা জানান, পোর্টে অনেক চাঁদাবাজি হয়। আপাতত নেভিকে দায়িত্ব দেওয়া হলেও স্থায়ীভাবে বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবেন। দেশের স্বার্থে বিদেশি কোম্পানিকে নিয়োগ দেওয়া হবে। 48 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত কাজ হচ্ছে এখন। ওখানে নেভাল ডকইয়ার্ড আছে, একটা নেভাল ডকইয়ার্ড ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই। প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল, কারণ তাদের অপারেটর আছে, তাদের নো-হাউ আছে। সেই কারণেই আমরা এই মিটিংটা করলাম। এই মিটিংটা করে, যেহেতু গতকাল গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে, সেই গভর্নমেন্ট অর্ডারে পোর্টকে এখন ওনারা চিঠি দেবেন, চিঠি দিয়ে একটা চুক্তি হবে পোর্টের সাথে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বুধবার কক্সবাজার শহরের ঘোড়ারপাড়া শ্রী শ্রী কৃষ্ণ নন্দগ্রামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এই সময় তিনি আরো বলেন, সততা, ন্যায়, নিষ্ঠা ও ভালোবাসা সকলের মধ্যে জাগ্রত করতে হবে। সব ধর্মের মানুষের বাস এই দেশে, তাই দেশের উন্নয়নেও সকলের অবদান আছে বলেও জানান তিনি। সততা, ন্যায়, নিষ্ঠা, অন্তরের ভিতরে ভালোবাসা, এগুলো আমাদের জাগ্রত করতে হবে। এগুলো আছে আমাদের অন্তরে, এগুলো জাগ্রত করতে হবে। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, নানা বর্ণের, নানা ধর্মের, নানা ঐতিহ্যের লোক আছে। সবাই আমরা দেশের নাগরিক। এই দেশের যত উন্নয়ন, সবগুলোর পিছনে সব ধর্মের মানুষের অবদান। চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহার সহ 3 দফা দাবিতে থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার সকাল 9:30 থেকে পটিয়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা। এতে চট্টগ্রাম কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা দীপঙ্করকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে পুলিশের সাথে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়। পুলিশ যারা গত 16 বছর খুনি হাসিনার ছায়াতলে ছিল, আজকের দিনে এসে এই 5 আগস্টের পর 1 বছর হয়ে যাওয়ার পর তারা কিভাবে এখনো কি আমার ভাইদের উপর হামলা করে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে অবস্থান করছিলাম। এক ছাত্রলীগকে সেখানে থানা সুপর্দ করে পুলিশ তাকে গ্রেপ্তার না করে উল্টো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রিদওয়ান সিদ্দিকী সহ পটিয়ার ছাত্র সমাজকে তারা প্রকাশ্যে থানার ভিতরে 2 বার হামলা করেছে, রক্তাক্ত করেছে। জায়েদ নূর যে পুলিশ ওর নির্দেশনা মতে যে আমাদের ছাত্র সমাজের উপর হামলা হয়েছে, সেই পুলিশকে 24 ঘন্টার ভিতরে যদি এখান থেকে অপসারণ করা না হয় তাহলে আমরা এর চেয়ে আরো কঠিন থেকে কঠিন আমরা আন্দোলনের ঘোষণা করব। সাভারে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত 4টি বাড়ির অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বুধবার সকাল থেকে সাভার পৌরসভার টানগান্ডা এলাকায় অভিযানে নেতৃত্ব দেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি জানান, রাজুকের অনুমোদন না নেওয়া ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় 4টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজুকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেখা দেওয়া হয়েছে। তো আমরা এই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে যেটি দেখতে পাচ্ছি যে অধিকাংশ ভবনেরই অনুমোদন নেই, রাজক কর্তৃক অনুমোদন যেটি সেই অনুমোদন নেই। কিছু কিছু ভবনে স্থানীয় পৌরসভা থেকে তারা অনুমতি নিয়েছেন এবং সেই নকশা অনুযায়ী তারা কাজ করছেন না। পৌরসভার যে নকশাটি নিয়েছেন সেটিও তারা এখানে মেনটেন করছেন না, যে কারণে নকশা বহির্ভূত যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং সেই সাথে তাদের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে যাতে তারা নির্মাণ কাজটি চালিয়ে যেতে না পারেন। সিলেট ও নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে জেবল হক নামে একজনের মৃত্যু হয়। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজীব আহমেদ চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যা 6টার দিকে তার মৃত্যু হয়। এদিকে মঙ্গলবার রাত 2টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রামে আরও 5 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খাগড়াছড়িতে বিশেষ প্রশিক্ষণ চলাকালে মোতালেব হোসেন নামের এক সহকারী উপপরিদর্শক মারা গেছেন। বুধবার সকাল 6টার দিকে খাগড়াছড়ি এবিপিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এই ঘটনা ঘটে। এএসআই মোতালেব হোসেন সেকশন লিডার কোর্সে অংশ নিচ্ছিলেন। সকালে প্যারেড ট্রেনিং এ অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পদ্মাপাড়ে মাদক দিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। র্যাব ও বিজিবির 2 মামলায় নারী সহ 1 দিন মজুরকে আসামি করায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। রাজশাহীর গোদাগাড়ি ও চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি এলাকায় 2টি হেরোইনের মামলাকে সাজানো উল্লেখ করে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গত বছরের 19 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি এলাকায় অভিযান চালায় র্যাব 5। সেখান থেকে উদ্ধার দেখানো হয় 5 কেজির বেশি হেরোইন। গ্রেপ্তার করা হয় রোকসানা নামের এক নারীকে। মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র দেয় সদর থানা পুলিশ। পরবর্তীতে গোয়েন্দা পুলিশ আবারও মামলাটি তদন্ত করে রোকসানার সঙ্গে সামাদ নামের একজনকে একই মামলায় আসামি করা হয়।
একই দিনে রাজশাহীর গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক এলাকা থেকে রাইহান নামে একজনকে প্রায় 1.5 কেজি হেরোইন সহ আটক করে বিজিবি। এই মামলাতেও অন্য আসামিদের সঙ্গে অভিযোগপত্রে নাম আসে দিনমজুর সামাদের। স্থানীয়রা বলছেন একই দিনে 2 জেলায় উদ্ধার হওয়া মাদকের মামলায় সামাদের নাম যুক্ত হওয়া রহস্যজনক। চাটা খাওয়ার পরে আমরা 12টা বা 12টার কয়েক মিনিট কম আছে এরকম অবস্থাতে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে তার পরের দিন সন্ধ্যাবেলাতে শুনতে পাওয়া গেছে যে পিয়ারুল বা সেন্টু নম্বর সামাদ রুহুল এই ছেলেগুলোকে মামলাতে ফাঁসানো করা হয়েছে। বাড়ি বাড়ি এসে ব্যাগ লে আসতো, ব্যাগে মারলে এসে নিজে ভরতো, আবার পিছনে যদি না পেতাম পিছনে ভরে দিয়ে বলি 5 লাখ দে, 10 লাখ দে, 20 লাখ দে, যে যেরকম লোক যে যেরকম ব্যক্তি ওই সব লোককে চাপ দিত। ভয় পিস্তল টাকা দিবি না ফায়ার করে দেবো না শুট করে দেবো না নিয়ে চলে যাবো, এরকম করে ভাই মেলা দেশের লোকের শেষ করে দিয়েছে ভাই। মামলার সাক্ষীরা বলছেন পিস্তল দেখিয়ে ও মামলার ভয়ভীতি দেখিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদের সাক্ষী বানানো হয়েছে। এবারে ঢোকার পরে খাল দেখাইলে যে খালে কয়েক 3-4 প্যাকেট আমরা খালে দেখেছি, আর হাতে একটা নিয়ে বলছে এটা আমার বিছানা তল পেয়েছি এবার বলে। তারপর নাম লাগেন সই করেন, সইটাই করলাম, লাস্ট সইটাই করার পরে তো কথা। আপনাকে পিস্তল দেখা দিচ্ছে, তোকে যেটা বলতে বলছে সেটা বল না তো তোর সমস্যা হবে। তুমি কি করবে? আপনি ভয়ে তো আপনি বলবেন, এভাবে সাক্ষী বানাচ্ছে। এ নিয়ে কয়েক দফা চেষ্টা করেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সিনিয়র আইনজীবীরা বলছেন অপরাধ প্রমাণে তদন্ত রিপোর্ট গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করা। তদন্ত প্রতিবেদন তদন্তটা অবশ্যই সেভাবে কনসিয়াসলি খুব সিনসিয়ারলি হতে হবে, যাতে কোনো নিরপরাধ লোককে সেখানে ইনভলভ না হয়ে যায়। যেসব জব্দ তালিকাগুলো হয়, মাদকদ্রব্যের জব্দ তালিকাগুলো হয়, সাক্ষীগণ কোর্টে এসে বলে যে তাদের সামনে আসার কোনো তারা কোনো মালও দেখেনি, কোনো আসামিও দেখে নাই, কোনো মালামাল তারা দেখে নাই। কিভাবে করা হয়? একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রশাসনের লোকজন ডেকে সাদা কাগজে সহি নিয়ে নেয়। এই ধরনের অভিযোগই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। মাদক উদ্ধারের মামলাগুলো গুরুত্ব দিয়ে তদন্তের দাবি স্থানীয়দের। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের বোর্ড বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক কলেজ ছাত্রী। মঙ্গলবার গভীর রাতে কলমেশ্বর এলাকায় একটি 7তলা ভবনে দুর্ঘটনা ঘটে। আহত মুক্তা আক্তার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, গ্যাসের পাইপ লিক করায় ঘরে গ্যাস জমে ছিল। দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি। মুক্তা চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরে জানালা ও দরজা উড়ে যায়। মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ির গুরুত্বপূর্ণ আরিয়াল বিল সহ দখল দূষণে কবলে থাকা সব খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টার দিকে উপজেলা পরিষদের মাঝে ঘণ্টাব্যাপী সর্বস্তরের জনগণ ও খাল রক্ষা পরিষদের আয়োজনে এই মানববন্ধন হয়। বক্তারা জানান, টঙ্গীবাড়ি উপজেলাটি কৃষি প্রধান, বিশেষ করে উপজেলার অধিকাংশ মানুষ আলু চাষে জড়িত। অথচ দীর্ঘদিন ধরে উপজেলার আরিয়াল, টঙ্গীবাড়ি সহ উপজেলার বিভিন্ন এলাকায় খাল দখল হয়ে আছে। কোথাও অস্তিত্ব বিলীন, কোথাও দূষণের কবলে। এতে চাষাবাদে ব্যাপক ক্ষতির মুখে কৃষকদের দুরবস্থায় পড়তে হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হচ্ছে। ময়মনসিংহে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষ মেলা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের জানাবেন মেলায় বৃক্ষ প্রেমীদের সমাগম কেমন দেখছেন, সেই সাথে কয়টি স্টল আসলে বসেছে, কি ধরনের বৃক্ষ বেশি পাওয়া যাচ্ছে? পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি, অর্থাৎ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে। আমরা দেখেছি প্রতি বছরের নেই এবছরও কিন্তু জাঁকজমকভাবে এই মেলা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে মেলার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। অর্থাৎ এই মেলাটি ঘিরে কিন্তু ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠ রয়েছে, ব্যাটবল চত্বরে 30টি স্টল বসেছে। অর্থাৎ আজকে থেকে এই মেলা শুরু হয়েছে, চলবে 15 দিন ব্যাপী। এখানে কিন্তু যারা নার্সারির মালিক রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা রাখছেন যে অন্যান্য বছরের নেই এবছরও কিন্তু তাদের এই মেলায় অর্থাৎ হরেক রকমের ফলজ, বনজ এবং ঔষধি গাছ কিন্তু তারা এই মেলায় সরবরাহ করেছেন। এবং তারা বলছেন যে অন্যান্য বছরের নেই এবছর কিন্তু গাছের যে মূল্য সেটি কিন্তু অনেকটা
বাগান করতে আগ্রহী তারা কিন্তু সাশ্রয়ী মূল্যে কিন্তু এখান থেকে কিন্তু গাছ সংগ্রহ করতে পারবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা এমন একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই, আপনি তো ময়মনসিংহ গ্রিন সিটির লক্ষ্যে আমরা দেখেছি বিগত সময়ে গাছ কিন্তু বিতরণ করেছেন, বৃক্ষরোপণে মানুষকে আগ্রহী করতে কিন্তু পরামর্শ দিচ্ছেন, এবং এই বৃক্ষ মেলা থেকে এই অঞ্চলের অর্থাৎ নগরীর মানুষ কিভাবে উপকৃত হবে? ধন্যবাদ আপনাকে। আজকে একটা রেলিতে বৃক্ষ মেলার যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এটাতে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যে গ্রিন ময়মনসিংহ ক্যাম্পেইন একটা আমি আমার উদ্যোগে একটি টিম নিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ, বিতরণ এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে প্রত্যেকের জন্য একটি করে গাছ লাগাই এই ব্যাপারে উৎসাহ দিচ্ছি, এবং এটি প্রায় 2-2.5 মাস যাবত এই ক্যাম্পেইনটা চলবে। এবং পাশাপাশি প্রশাসনের উদ্যোগে আজকেও এখানে বৃক্ষমেলা হচ্ছে, সেই কারণেই তাদের সাথে রেলিতে এটার সাথে সংযুক্ত হওয়া। এবং আমরা চাই ময়মনসিংহ নগরীকে বৃক্ষরোপণের মাধ্যমে এবং এই পরিচর্যার মাধ্যমে ময়মনসিংহ নগরীটা যেন একটি সুষ্ঠু, সুন্দর এবং পরিচ্ছন্ন এবং আপনার নগরী গড়ে ওঠে এবং খুব একটা ভালো পরিবেশ তৈরি হয়ে ওঠে, সেই কামনাই করি। তিনি বলছিলেন কিন্তু এই বৃক্ষ মেলা ময়মনসিংহ নগরীকে সবুজ নগরায়ন হিসেবে গড়ে তুলতে সেটি কিন্তু অনেকটাই সহায়ক হবে, সেই বিষয়টি বলছিলেন। এবং নার্সারির মালিক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে নগরীর টাউন হল মোড়ে কিন্তু অন্যান্য বছর এই মেলার আয়োজন করা হলেও এবার কিন্তু সার্কিট হাউস মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ যারা বিশেষ করে বিকেলে এই সার্কিট হাউস মাঠ সংলগ্ন যে জয়নুল আবেদিন পার্ক রয়েছে সেখানে যারা ঘোরাফেরা করতে আসেন তারাও কিন্তু এই মেলার তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু তারা প্রত্যাশা অনুযায়ী হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ জেলা প্রশাসন এবং ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে কিন্তু এই মেলার কিন্তু আয়োজন করা হয়। অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে এই মেলা কিন্তু 15 দিন ব্যাপী চলবে, এবং এই মেলাটিকে ঘিরে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু যে সেই প্রচারণাও কিন্তু বাড়ানো হয়েছে, এবং সাধারণ দর্শনার্থী এবং যারা বৃক্ষপ্রেমী রয়েছে তারা কিন্তু সকাল থেকে আজকে দেখেছি যে এই মেলায় কিন্তু তারা অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা আসছেন, এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন রকমের যে গাছ, ফলজ, বনজ এবং ঔষধি গাছ রয়েছে সেই গাছ কিন্তু বিক্রি শুরু হয়েছে। এবং এই মেলাটির উদ্বোধন উপলক্ষে কিন্তু একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রধান অতিথি সভাপতিত্ব করছেন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের বৃক্ষ মেলার খবর শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। পানি বাড়ার সাথে সাথে কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পদ্মার আগ্রাসী রূপে প্রতিনিয়তই বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। চরম আতঙ্কে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভাঙন প্রতিরোধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে পানি বাড়ার সাথে সাথে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের 6 কিলোমিটার এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়তই নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। মাঠা জমি জায়গা তো সবই ভাঙি চলে গিয়েছে। এখন যেটুক আছে বাড়ির আসে ওই বাড়িটুকুতে তখন ভাঙি চলে যায়। তখন ধন সকলি বেটা সকলি কোন জায়গায় দেয় নুকাবো, মাথা দেবো। এখন আমরা 7-8 হাজার মানুষের বসবাস এই 5-7 গ্রামের। এই গ্রামের মানুষ যদি আপাতত এই আগামী 7 দিনের ভিতরে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করতে হবে। আমি সপ্তাহ চলে গেছে, শুধু বসত বাড়িটুকু আছে, এটুকু বাঁচানোর জন্য আমরা মানববন্ধনে এখানে দাঁড়াইছি। কৃষি প্রধান এ অঞ্চলের অধিকাংশ ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভিটে বাড়িও পড়েছে পদ্মার আগ্রাসনের মুখে। শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তাই নদী ভাঙন রোধে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যে জমি জায়গা ছিল সব নদীগর্ভে চলে গেছে, এখন ভিটেটুকু আসছে, সে ভিটেটুকুর আশায় টিকায় রাখার জন্য আমরা বর্তমান সরকারকে বলছি যে আপনার আকুল আবেদন, আপনি আমাদের দিকে একটু চান। আমাদের আবাদি জমি তো সব ভেঙে গেছে, এখন শুধু বাড়িটুকু আছে। তো যদি 1 সপ্তাহের ভিতরে
যদি এই বাধার ব্যবস্থা না করে, জিও ব্যাগ যদি না দেয়, ইউনো মহোদয় ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন তারা। অনুমতি পেলেই শুরু হবে কাজ। স্থানগুলো ইতিপূর্বে চিহ্নিত করছি এবং এই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমরা আসলে পত্র প্রেরণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে সমস্ত প্রকার প্রসিডিউর মেনটেন করে আমরা 1 বা 2 দিনের মধ্যে জিও ব্যাগের কাজ শুরু করতে পারব। শুধু আশ্বাস নয়, পদ্মার ভাঙন রোধে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বগুড়ার শেরপুরে বাঙালি নদীর 3টি পয়েন্টে প্রায় 635 মিটার এলাকার ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে 5 গ্রামের বসত ভিটা ও ফসলের জমি। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের বাসিন্দারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, অনুমোদন সাপেক্ষে 50 লাখ টাকা ব্যয়ে অস্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্তারিত সঞ্জু রায়ের রিপোর্টে। খরস্রোতা যমুনার করাল গ্রাসের শিকার বাঙালি নদী। প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারাতে বসেছে নদী পাড়ের বাসিন্দারা। এবছরও ব্যতিক্রম হয়নি তার, শুরু হয়েছে ভাঙন। বগুড়া শেরপুরে বাঙালি নদীর 3টি পয়েন্টে প্রায় 635 মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে বরৈতলী, বিলনোথার, নবীনগর, শৈলমারি ও শান্তিনগরের 5 গ্রামের অন্তত 8,000 মানুষের বসতভিটা ও 300 বিঘা ফসলি জমি। এর আগে বিভিন্ন সময়ে নদীগর্ভে বিলীন হয়েছে ওই এলাকার অন্তত 120 বিঘা ফসলি জমি। 100 ফিট জায়গা আছে, এইটুকু ভাঙে গেলে আমাদের এইগুলি 6 বাড়ি আমাদের নদীর ভিতরে নেমে যাচ্ছে। বন্যা আসতেও ভাঙে, না আসতেও ভাঙে। এবার বন্যা আসা নাই, তাও ভাঙে শেষ হয়ে গেল। ইতিপূর্বে এই জায়গাতে আমার বিঘা 4-5 জমি আসিল, সম্পূর্ণ জমি নদীর ভিতরে চলে গেছে। আর এই জায়গাতে কিছু জমি আছে, আর ওই পাশে আমার বাড়ি। বাঙালি নদীতে বাঁধ নির্মাণে 2330 কোটি টাকার কাজ চলমান থাকলেও ভাগ্যের পরিবর্তন হয়নি এই অঞ্চলের মানুষদের। গত বছর বাঙালি নদীর বরৈতলী পয়েন্টে নদী ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড 50 লাখ টাকা ব্যয়ে 15,000 জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে দেয়। তবে প্রতিনিয়ত নদী ভাঙনের মুখে কাজে আসছে না সেই বাঁধও। প্রতি বছরই সামান্য একটি বন্যা অথবা বৃষ্টিতে এই অঞ্চলের পুরোপুরি ভেঙে যায়। ফলে এই মানুষগুলো তারা হচ্ছে ব্যাপকভাবে কৃষিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অর্থনীতিতেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যেন এদিকে নজর দেয়। গত বছর থেকে এই ভাঙন শুরু হয়েছে বেশি। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে তারা ঝুঁকিপূর্ণ 150 মিটার এলাকায় অনুমোদন সাপেক্ষে 50 লাখ টাকা ব্যয়ে অস্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন শেষে 150 মিটার কাজ বাস্তবায়ন করতে মোটামুটি 50 লক্ষ টাকার মতো ব্যয় হবে। বিষয়টি আমরা প্রতিবেদন রেডি করছি, ঊর্ধ্বতন দপ্তরে পাঠাবো। বরাদ্দ পেলে অতি সহজেই আমরা কাজ শুরু করব। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী উদ্যোগ দেখতে চান নদী পাড়ের বাসিন্দারা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।